রাঙামাটির লংগদুতে যুবলীগ কর্মী নয়ন হত্যা মামলার প্রধান আসামি সহ 2 জন খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার। মোটরসাইকেল উদ্ধারে তল্লাশি চালাচ্ছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। ঈদকে সামনে রেখে বাড়তি লাভের আশায় দূরপাল্লার জন্য প্রস্তুত করা হচ্ছে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ গাড়ি। নিরাপদে বাড়ি ফেরা নিয়ে সংশয় সচেতনতা বাড়ানোর পরামর্শ। জনবলের অভাবে ঈদের আগে অতিরিক্ত বগির যোগান দিতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম পাহাড়তলির রেলওয়ে ওয়ার্কশপ। ৮৬টির মধ্যে মেরামত করা হয়েছে ৫০টি। ভূমিহীনদের মাঝে সরকারি খাস জমি বন্টনের নিয়ম থাকলেও নেই বাস্তবায়ন। সুশাসন প্রতিষ্ঠার তাগিদ বিশেষজ্ঞদের। অধিকার নিশ্চিতে কাজ করার দাবি মন্ত্রীর। এবং সরবরাহ বাড়লেও রাজধানীর পাইকারি বাজারে এখনো কমেনি চালের দাম। কিছুটা কমেছে আদা, পেঁয়াজ, চিনির, বেড়েছে রসুনের দর। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। ঈদ উল ফিতরকে সামনে রেখে বাড়তি টাকার আশায় পুরনো ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ গাড়ি প্রস্তুত করা হচ্ছে যাত্রী পরিবহনের জন্য। তাই প্রতি বছরের মতো এবারও ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ঈদকে সামনে রেখে মহাসড়কে দুর্ঘটনা কমাতে যাত্রী ও পরিবহন ব্যবসায়ীদের সহায়তা চায় হাইওয়ে পুলিশ। আর পরিবহন বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন স্থায়ী সমাধানের উপর। খলিলুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। রাজধানীর সীমানা ঘেঁষে গড়ে ওঠা পরিবহন গ্যারেজগুলোতে মাথা ঘোরানোরও সময় নেই শ্রমিকদের। ব্যস্ততার সঙ্গে সঙ্গে বাড়ছে মালিকদের কাছে যানবাহন হস্তান্তরের চাপ। তবে এই গ্যারেজগুলোতে নতুন গাড়ির নির্মাণ যতটা না হচ্ছে তার থেকে বেশি মেরামত হচ্ছে পুরনো ও আনফিট বাস। হাতুড়ি পেটা, ওয়েল্ডিং আর রঙের প্রলেপ লাগিয়ে ঝুঁকিপূর্ণ বাসগুলোকে চকচকে করে ছাড়া হচ্ছে মহাসড়কে। উদ্দেশ্য ঈদে ঘরমুখো মানুষের চোখে ধুলো দিয়ে বাড়তি টাকা আদায় করা। যত রিপেয়ারিং করি রাস্তাতে ঝুঁকিপূর্ণ থাকে। সবাই চিন্তা করে ঈদের 2 টাকা কামাবে, সেই ক্ষেত্রে আপনার গাড়িগুলো টোটালি কমপ্লিট করে মনে করেন যে রোডে ছাড়ে। ওই পুরান গাড়িগুলো রিপেয়ার করে ঈদের বাজারে ছেড়ে দেয়। প্রতি বছর শুধু ঈদের সময় মহাসড়কে পরিবহন দুর্ঘটনায় নিহত হয় অসংখ্য মানুষ। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে ফিটনেসবিহীন বাস রাস্তায় চলাচলই দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন আইন প্রয়োগে কঠোর হওয়ার চাইতে সমস্যা সমাধানে সচেতনতা বৃদ্ধি হতে পারে কার্যকর উপায়। ঈদের সময় চাহিদা বেড়ে যায়। এই চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে যাদের গাড়ি লক্কর ঝক্কর, শুধু তাই না, আরবান সেটিং এ যে গাড়িগুলি চলে স্বল্প পাল্লার, তারাও কিন্তু দূরপাল্লায় নেমে যান। সুতরাং এখানে ডেফিনেটলি এখন করার কিছু নাই, স্বল্প মেয়াদে খুব তৎপর থাকতে হবে। তবে হাইওয়ে পুলিশ বলছে যাত্রী, চালক ও পরিবহন মালিকরা সচেতন হলেই কেবল দুর্ঘটনা এড়ানো সম্ভব। এই গাড়িগুলো কিন্তু হাইওয়ে চলাচলের উপযোগী না এবং হাইওয়েতে এগুলো রুট পারমিটও নাই। আমরা যেটা হচ্ছে যে আগে অনুরোধ করেই বলতে চাই, এই জিনিসটাকে একটু যদি তারা নিজেরা বিবেচনায় রাখে তাহলে আমরা মনে হয় দুর্ঘটনাটাকেও কিছু কমিয়ে আনতে পারবো। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ি ও ছোট কোনো বাহন মহাসড়কে না নামাতেও সবার প্রতি অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। বাড়তি টাকার আশায় ঝুঁকিপূর্ণ আনফিট বাসগুলোকে রঙের প্রলেপ লাগিয়ে ছাড়া হচ্ছে সড়ক মহাসড়কে। আর এতেই বাড়ছে বিপত্তি, কারণ এই বাহনগুলোর কারণে প্রতি বছর ঈদের সময় ঘরমুখো মানুষের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। এবারও যে তার ব্যতিক্রম ঘটবে না তা নিয়ে শঙ্কা রয়েই যায়। তাই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকতেই পারে, গন্তব্য কত দূর? আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে মহাসড়কে চাঁদাবাজির সঙ্গে শুধু পুলিশ ও রাজনীতিবিদ নয়, একটি সিন্ডিকেট জড়িত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কুমিল্লার পদুয়ার বাজারে যানবাহন চলাচল নির্বিঘ্নে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে একথা জানান তিনি। এই চাঁদাবাজি সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। এ ব্যাপারে পুলিশের আইজি সাহেবের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, কারণ এনফোর্সমেন্টটা পুলিশই করে। আদালতের আদেশে যা হয়েছে সরকার সেখানে কি করবে? সরকারের এখানে কোনো হাত নেই। মওদুদ আহমদ নিজেই তো 2টা কেস লড়েছে, লড়ে হেরে গেছেন। আদালতের রায় না মানেন যিনি এতদিন আইনমন্ত্রী ছিলেন, তাহলে দেশের মানুষ আইনের শাসন কি করে আশা করবে? এবং বিএনপি ক্ষমতা আসলে আইনের শাসন থাকবে, এটা কি করে বিশ্বাস করবে? প্রয়োজনের তুলনায় অর্ধেক জনবল এবং সীমিত যন্ত্রপাতি দিয়ে ঈদের আগে অতিরিক্ত বগির যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রামের পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কশপ।
দিনে মাত্র একটি বগি মেরামতের সুযোগ সুবিধা সম্বলিত এই ওয়ার্কশপে এখন প্রতিদিন 2টির বেশি বগি মেরামত করে রেলওয়ে বহরে সরবরাহ করতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতিটি আন্তঃনগর ট্রেন 16 থেকে 18টি এবং সাধারণ ট্রেন 12 থেকে 14টি বগি নিয়ে চলাচল করার কথা থাকলেও বগি সংকটের কারণে অধিকাংশ সময় তা সম্ভব হয়ে ওঠে না। ফলে প্রতিটি ট্রেনে 3 থেকে 5টি পর্যন্ত বগি কম থাকে। আর ঈদের সময় যাত্রী চাপ সামাল দিতে প্রতিটি ট্রেনে সংযোজন করা হয় অতিরিক্ত বগি। ঈদের আগে চালু করা হয় বিশেষ ট্রেন। আর এসব অতিরিক্ত বগি যোগান দিতে শুরু হয় পুরাতন ভাঙাচোরা বগি জোড়াতালি দেওয়া। বাংলাদেশ রেলওয়ে যাত্রা বহরে 86টা কোচ সংযোজন করার জন্য ওয়ার্কশপ থেকে সরবরাহ করবে এবং এগুলো বিভিন্ন ট্রেনে সংযোজন করে আমরা যাত্রী সেবা দিয়ে থাকব। এক্সট্রা বগি পেলে আমরা কয়েক হাজার অতিরিক্ত যাত্রী পরিবহন করতে সক্ষম হব। এর ঘরমুখী যাত্রীদের সুবিধা হবে। প্রয়োজনীয় জনবল না থাকা সত্ত্বেও সীমিত যন্ত্রপাতি দিয়ে দিনরাত 72টি ওয়ার্কশপে চলছে বগি মেরামত এবং রং করে সেগুলোকে চলাচলের উপযোগী করে তোলার কাজ। ঈদ উপলক্ষে আমরা আমাদের লোকজনদেরকে ইফিশিয়েন্টলি ব্যবহার করে বা প্লাস ওভারটাইম ব্যবহার করে বা শুক্রবার দিন কাজ করিয়ে তাদের দ্বারা দৈনিক 2টির মতো গাড়ি আমরা আউটটার্ন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছি। বগি স্বল্পতার কারণে টিকিটের পরিমাণও তুলনামূলক কম। এই অবস্থায় প্রয়োজনীয় বগি পাওয়া গেলে ঈদের ঘরমুখ যাত্রীদের ভোগান্তি অনেকটা কমিয়ে আনা যেত বলে মনে করেন চট্টগ্রাম স্টেশনের এই কর্মকর্তা। আমাদের চাহিদা অনুযায়ী তো সরবরাহ কম। আশা করছি যে 3 থেকে 4টা বগি প্রতিটা আন্তঃনগর ট্রেনেই সংযোজন করতে সক্ষম হব। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন পূর্বাঞ্চলে এবারের ঈদ যাত্রার জন্য প্রতিটি আন্তঃনগর ট্রেনে 2 থেকে 3টি অতিরিক্ত বগি সংযোজনের পাশাপাশি চট্টগ্রাম চাঁদপুর রুটে 1 জোড়া এবং ঈদের দিন 16কে একাধিক বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাঙামাটির লংগদুতে যুবলীগ কর্মী নুরুল ইসলাম নয়ন হত্যা মামলার প্রধান আসামি রনেল চাকমা ও জুনেল চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী নয়নের মোটরসাইকেল উদ্ধারের জন্য খাগড়াছড়ির মাইনী নদীতে তল্লাশি চালাচ্ছে নৌবাহিনীর ডুবুরি দল। শুক্রবার মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে খাগড়াছড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় হত্যার পর নয়নের মোটরসাইকেলটি নদীতে ফেলে দেয় সন্ত্রাসীরা। মোটরসাইকেলের ভাড়া নাম করে গত 31শে মে বাড়ি থেকে নয়নকে ডেকে নিয়ে যায় তারা। পরে 1 জুন খাগড়াছড়ির 4 মাইল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নয়নের মোটরসাইকেলের উদ্ধারে আজ সকাল থেকেই মাইনী নদীতে উদ্ধার কাজ শুরু করে নৌবাহিনীর ডুবুরি দল। হত্যার ঘটনায় নিহত নয়নের ভাই দিন ইসলাম লিটন বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যাকাণ্ডের জেরে রাঙামাটির লংগদুতে পাহাড়িদের 2 শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এই মুহূর্তে খাগড়াছড়ির মাইনী নদীতে নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। শফিক, আপনি যেটা বলছিলেন, পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যুবলীগ কর্মী নুরুল ইসলাম নয়নকে হত্যার পর সে পাহাড়ি সন্ত্রাসীরা তার মোটরসাইকেলটি ঠিক মাইনী নদীর এই অংশে ফেলে দিয়েছিল এবং তারা কিন্তু এই অবস্থায় তারা স্থানটি চিহ্নিত করে দিয়েছে। এরপর এখানকার খাগড়াছড়ি জেলা পুলিশ নৌবাহিনীকে তার ডুবুরি দলকে তলব করে এবং নৌবাহিনী ডুবুরি দলকে তলব করার পর নৌবাহিনীর যে জাহাজ রয়েছে শহীদ মোয়াজ্জেম কাপ্তে অবস্থানরত, সেই শহীদ মোয়াজ্জেম জাহাজের ডুবুরিরা সকালবেলা এখানে এসে অবস্থান নেয় এবং তারা এখানে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে। বিশেষ করে নৌবাহিনীর যে শহীদ মোয়াজ্জেম জাহাজ, সেই শহীদ মোয়াজ্জেম জাহাজের যে ডুবুরি দলটি রয়েছে সেই ডুবুরি দলটি কিছুক্ষণ আগে তারা এখানে অবস্থান নেয় এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ডুবুরি কিন্তু এখন মাইনী নদীতে নেমেছে এবং তারা যেহেতু দেখতে পাচ্ছেন তীব্র স্রোত রয়েছে, সেই স্রোতের কারণে কিছুটা ব্যাক পেতে হচ্ছে উদ্ধার কাজের জন্য। সেই উদ্ধার কাজের অংশ হিসেবে আমরা দেখেছি কিছুক্ষণ আগে একজন ডুবুরি ঠিক পানিতে নেমেছেন, আরেকজন ডুবুরি কিন্তু স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে এবং তারা ধারণা করছেন মোটরসাইকেলটি ঠিক এখানে আশেপাশে এই নদীতে আছে বলে এমনটা অনেকটা তারা নিশ্চিত হয়েছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম খাগড়াছড়ি
খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খানের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন, তারা ধারণা করছেন মোটরসাইকেলটি ঠিক এখানে থাকতে পারে, এমনটি তারা ধারণা করছেন। যে গতকাল যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে কিন্তু তার স্থানটি নিশ্চিত হয়। আপনি জানেন যে গত 1 তারিখ 31 মে মূলত ভাড়ার নাম করে নুরুল ইসলাম নয়নকে রাঙামাটি লংগদু থেকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে তাকে তার পরদিন 1 জুন তার লাশ পাওয়া যায় এবং এর ঘটনার পর প্রেক্ষিতে কিন্তু তুলকালাম কাণ্ড ঘটে যায় সেই রংগদু এলাকায়। সেখানে কিন্তু পাহাড়িদের প্রায় 250-এর বেশি ঘর পুড়িয়ে দেওয়া হয় এবং বেশ কিছু মানুষ ঘর ছাড়া হয়। এটা নিয়ে ব্যাপক উত্তেজনা বা অস্বস্তি বিরাজ করছিল পুরো পাহাড় জুড়ে। সেই অস্বস্তির প্রেক্ষিতে গিয়ে কিন্তু পুলিশ টানা অভিযান শুরু করে। সেই অভিযানের অংশ হিসেবে আমরা জানতে পেরেছি খাগড়াছড়ি জেলা পুলিশ এবং পিবিআর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা যৌথ অভিযান শুরু করে গত কয়েকদিন ধরে। সেই অভিযানের অংশ হিসেবে গত রাত থেকে তারা সেই খাগড়াছড়ি সদস্য বিভিন্ন এলাকায় তারা অভিযান চালিয়ে তারা সন্দেহভাজন 2জনকে আটক করে। সন্দেহভাজন 2জনকে মধ্যে আমরা জানতে পেরেছি রুমেল চাকমা এবং জুনেল চাকমা হিসেবে বলা হচ্ছে তাদেরকে, এবং তাদেরকে মূল সন্দেহভাজন হিসেবে কিন্তু দেখা হচ্ছে। এরপরে তাদেরকে এনে এই স্থানটি চিহ্নিত করা হয়। তারা বলছে এই স্থানের মধ্যে তারা মোটরসাইকেলটি ফেলে দিয়েছিল। এরপরে কিন্তু খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে নৌবাহিনীর ডুবুরি দলকে তারা তলব করে এবং নৌবাহিনীর ডুবুরি দলটি সকালে খাগড়াছড়ি এসে পৌঁছায়। তারা কাপ্তাই থেকে জাহাজটি নিয়ে আসে রাঙ্গামাটিতে। এরপর তারা সে যানবাহন যোগে তারা এসে পৌঁছায় খাগড়াছড়িতে এবং এরপর ডুবুরি দলটি কিন্তু নেমেছে সে মাইনী নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন মাইনী নদীতে যে অভিযান চলছে, একজন ডুবুরি যে নেমেছে সে কিছুটা একটা অস্তিত্ব পেয়েছে এমন একটি ধারণার প্রেক্ষিতে সে উঠে এসেছে এবং সে কথা বলছে, তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডুবুরিটি মূলত পানিতে নেমেছিল এবং তীব্র স্রোত, সে স্রোত কিছু ব্যাক পেতে হচ্ছে এবং তিনি আবারও পানি থেকে উঠে এসে তার কর্মকর্তাদের কাছ থেকে নির্দেশনা নিচ্ছেন। তো বলা যাবে বেশ কিছুক্ষণ ধরে এই অভিযান চলছে এবং সেই অভিযানে হয়তো তারা আশা করছেন হয়তো তারা মোটরসাইকেলটা এখানে পাবেন এমন একটি ধারণার প্রেক্ষিতে কিন্তু এই অভিযান চলছে। তো আপনি জানেন যে পুলিশের কর্মকর্তারা আশা করছেন এই মোটরসাইকেল পাওয়া এবং এর আগে কিন্তু তার হেলমেটটি উদ্ধার করা হয়েছে এমনটি জানিয়েছেন আমাদেরকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো এসবই এখন পর্যন্ত আমার কাছে ছিল মাইনী নদীতে নয়নের মোটরসাইকেল উদ্ধারের জন্য নৌবাহিনী যে অভিযান চালাচ্ছে তার সর্বশেষ। খাগড়াছড়ির মাইনী নদীর পাড় থেকে রাঙামাটির লংগদু ইউনিয়নে যে যুবলীগ নেতা নিহত হয়েছিলেন তার যে ব্যবহৃত মোটরসাইকেল, সেই মোটরসাইকেল উদ্ধারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। রাজধানীর তুরাগে 3 শিশু হত্যা সহ মায়ের মৃত্যুর ঘটনায় স্বামী মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এছাড়াও মোস্তফা কামালের বোন কোহিনুর এবং তার স্বামী মোক্তার হোসেনকে নিজ বাসায় নজরদারিতে রাখা হয়েছে। গতরাতে নিহত 3 শিশুর মা রেহানার বড় ভাই শামসুল আলম বাদী হয়ে তুরাগ থানায় মামলা করেন। মামলায় মোস্তফা কামাল, তার বোন কোহিনুর এবং বোনের স্বামী মোক্তার হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনা তদন্তে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাবের একটি বিশেষ দল। গতকাল রাজধানীর তুরাগে 3 শিশু সহ মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। সময় সংবাদে আরো থাকছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত আরো 3 জন। কৃষি নির্ভর বাংলাদেশে এখনো গ্রামীণ জনগোষ্ঠীর 60% বেশি মানুষ ভূমি অধিকার থেকে বঞ্চিত। নিয়ম অনুযায়ী সরকারি খাস জমি ভূমিহীনদের মাঝে বন্টনের কথা থাকলেও বাস্তবে তা কতটা হয় তা নিয়ে প্রশ্ন তো আছেই, উল্টো দুর্বল জনগোষ্ঠীকে নিজ ভিটে থেকে উচ্ছেদের অভিযোগও আছে বিস্তর। এই বাস্তবতার মাঝেই প্রতি বছর 10 জুন পালন হয় ভূমি অধিকার দিবস। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। 75 বছর ধরে জীবনের জমিন বুনেই চলেছেন বৃদ্ধা আগাথা নকরে। এই বয়সেও সাংসারিক নানা কাজ করতে হয় টাঙ্গাইলের মধুপুরের এই গারোনারীকে। বন বিভাগ গত বছর ওই এলাকার 9000 একর জায়গা রিজার্ভ ফরেস্ট ঘোষণা করেছে। এরপর থেকে চাষের জমিতে অবশ্যই ভিটে বাড়ি থেকেও উচ্ছেদের দুশ্চিন্তা তারা করছে তাকে। জ্যৈষ্ঠের তপ্ত এক দুপুরে কথা হয় তার সাথে। আমরা 100 বছর বেশি হয়েছে এইখানে, নানা নানি বাপ দাদা দাদু এইখানেই। এখন যদি উচ্ছেদ করে দেয় সেক্ষেত্রে আপনারা কোথায় যাবেন? আমরা আর কোথায় যাব, এইখানেই মরবো যুদ্ধ কইরা। একই রকম শঙ্কায় আছেন ওই এলাকার কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের দাবি এমন ঘোষণা এবারে নতুন নয়, এর আগে ন্যাশনাল পার্ক, ইকো পার্ক কিংবা সামাজিক বনায়নের নামে তাদের উচ্ছেদের পায়তারা বেশ পুরনো। এসব থামাতে আন্দোলনে আদিবাসীদের রক্তও ঝরেছে কয়েকবার, কিন্তু পরিস্থিতি বদলায়নি। সরকারকে বলেছি যে আপনাদের জায়গা আপনারা ডিমার্কেশন করে নেন, আমাদের জায়গা আমাদের জন্য ডিমার্কেশন করে দিয়ে আমরা যেন সরকারের কাছে খাজনা দিতে পারি। হয়তোবা এমনভাবে আমাদেরকে চাপ সৃষ্টি করবে আমরা স্বাধীনভাবে কোনো কিছু করতে পারবো না। শরীরে এক বিন্দু রক্ত থাকতে তো আমরা ছেড়ে যেতে পারি না।
আদিবাসীদের জমির প্রচলিত দলিল দস্তাবেজ নেই, তবে বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি হলো বংশানুক্রমিকভাবে তারাই জমির মালিক হয়েছেন। এই সুযোগটাই নিতে চায় রাষ্ট্র ও ক্ষমতাশালীরা। তবে শুধু আদিবাসীরা নন, ভূমির ক্ষেত্রে দুর্বলরা বরাবরই বঞ্চিত, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এ কারণে ভূমি সুশাসন নিশ্চিত করা উচিত। ভূমিহীনের সংখ্যা কমাতে কৃষিজমি বন্টনের যে নীতিমালা আছে তারও বাস্তবায়ন জরুরি। আমাদের কৃষি নির্ভর গ্রামীণ জনগোষ্ঠীর মানে 60% উপরে মানুষ কিন্তু ভূমি অধিকার বঞ্চিত, তাদের ভূমি নেই, অথচ তাদের জীবনযাপন, তাদের পেশা, জীবিকা সবকিছুই ভূমি নির্ভর। অবশ্য মন্ত্রীর দাবি, আদিবাসী বা বাঙালি সকলের জন্য এই ভূমির অধিকার নিশ্চিতে কাজ করছেন তারা। ভূমি কৃষকের জন্য ভূমি বন্দোবস্ত দিচ্ছি, এবং আদিবাসীরা যদি ভূমিহীন হয় তাদেরকে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়। 1985 সালে পাবনার সাথিয়ায় জেগে ওঠা ঘুঘুদহ বিলে ভূমির অধিকার ফিরে পেতে আন্দোলন করেন ভূমিহীনরা। সফল আন্দোলনের ফলস্বরূপ সে বছরের 10 জুন থেকে পালিত হয়ে আসছে ভূমি অধিকার দিবস। বিশেষজ্ঞরা বলছেন, নানা কারণে একদিকে যেমন বাড়ছে ভূমিহীনের সংখ্যা, তেমনি গ্রামে কর্মহীন হয়ে এই ভূমিহীনরাই আবার যোগ দিচ্ছেন শহরের বস্তিতে। আর তাই শহরে বাড়ছে বস্তিবাসীর সংখ্যাও। মোটের উপর এই চাপ গিয়ে পড়ছে রাষ্ট্রের কাঁধেই। আর তাই এই চাপ মুক্তির অন্যতম সমাধান ভূমির উপর অধিকার নিশ্চিত করা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে বাগমারা উপজেলায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্বজনরা জানান, গতরাতে তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন শিক্ষক আবুল কালাম আজাদ। পথে খাপুর মাদ্রাসার কাছে পৌঁছলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষকের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি চাবুক ও শাবল উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ সকালে নিহতের বাবা মফিজ উদ্দিন মণ্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বাগমারা থানায় হত্যা মামলা দায়ের করে। হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ। নামাজ পড়ে ঘুমিয়ে শুয়েছি, কারেন্ট চলে গেল, ঘুমাবো এই মুহূর্তে মাকে ফোন করলো, ফোন করে করলো তোমার জামাই মারা গেছে। কোনো শত্রুতা আমার জানা নাই, কেউ বলেও পারবে না ইনশাল্লাহ যে কালামের কোনো শত্রু আছে। দীপপুর ইউনিয়নের খাপুর মাদ্রাসার কম্পিউটার শিক্ষক, বাট এখানে সে হুজুরও না, এটা কোনো জঙ্গি কানেকশনেরও কোনো বিষয় নেই। এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত এনিমিটি থেকে এই ঘটনাটা ঘটেছে। এ সংক্রান্তে ব্যাপক অভিযান অব্যাহত আছে। মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 3 জন। সকালে সদর উপজেলায় এই সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার দক্ষিণ চর মসুরা গ্রামের সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন ভুইয়া এবং বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামানের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে আফসার উদ্দিনের গ্রুপের লোকজন প্রতিপক্ষের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাসুদ নামে একজন নিহত হন বলে জানায় পুলিশ। এছাড়া গুরুতর আহত হন আরো 3 জন। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া বাকি 2 জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা এতিমদের টাকা আত্মসাৎ করে, আগুন সন্ত্রাস করে, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। সকালে জাতীয় প্রেস ক্লাবে দুস্থ ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজনৈতিকভাবে যারা মানসিক বিকারগ্রস্ত, আগামী জাতীয় নির্বাচনে তারা যেন ক্ষমতায় আসতে না পারে, সেজন্য জনমত গড়ে তোলারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী। যারা এতিমের টাকা লুট করে খায়, যারা অবৈধভাবে সম্পত্তি দখল করে, বাড়ি দখল করে, যারা জনগণের বিপদ দেখেন, জনগণের ত্রাস সৃষ্টি করে, যারা আগুন সন্ত্রাস করে, মানুষের মঙ্গলের জন্য যারা কোনো কাজ করে না, তাদের রাজনীতিতে থাকার কোনো অধিকার নাই। এবং তাদেরকে রাজনীতি, সেই সমস্ত মানসিক প্রতিবন্ধীদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে রাজনীতি থেকে বিদায় করতে হবে। আগামী নির্বাচনে কোনো অবস্থায় যাতে এই অপশক্তি, এই রাজনৈতিক মানসিক প্রতিবন্ধীরা ক্ষমতার না আসতে পারে, তার জন্য আমাদেরকে অবশ্যই জনমত সৃষ্টি করতে হবে।
সময় সংবাদে আরো থাকছে। নানা কারণে রংপুরে বিখ্যাত হাড়িভাঙা আমের ফলনে এবার বিপর্যয়। কৃষি বিভাগের গাফিলতিকে দুষছে ব্যবসায়ীরা, অভিযোগ অস্বীকার। রাজধানীতে জমে উঠছে ঈদের কেনাকাটা। এই মুহূর্তে রাজধানীর চাঁদনী চক মার্কেটে আছেন সহকর্মী বিথি হক। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিথি। শফিক, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি চাঁদনী চক মার্কেটের যে কাটা কাপড়ের দোকানগুলো রয়েছে সেখানে। আমি সকাল থেকে এই মার্কেটে ছিলাম এবং আমি দেখেছি যে এখানে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে ভিড় বাড়াচ্ছে, বরং কিছুটা কমে আসছে। এবং আনস্টিচ যে থ্রি পিস সালোয়ার কামিজের যে আনস্টিচ কাপড়ের যে দোকানগুলো সেখানকার তুলনায় কিন্তু কাটা কাপড়ের দোকানগুলোতে ভিড় আমি কিছুটা না বলবো অনেকাংশে কম রয়েছে। এবং এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা অভিযোগ করছেন যে রমজানের মাঝামাঝি পর্যন্তই তাদের মূল আকর্ষণটাই থাকে মূলত ক্রেতাদের, যে তারা কাটা কাপড়গুলো কিনে নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে তারা বিভিন্ন টেইলরের কাছ থেকে নিজেদের ডিজাইনে জামা কাপড় বানাবেন। কিন্তু এবছর কিন্তু তারা বলছেন কিছুটা উল্টো চিত্র, কারণ এখন পর্যন্ত তাদের যে ধরনের মালামাল তারা নিয়ে এসেছিলেন তার কোনো কিছুই তারা বলছেন যে এখনো ক্রেতাদের কাছে তারা বিক্রি করতে পারেনি। এবং কিন্তু ভিন্ন মত রয়েছে ক্রেতাদের মাঝে। তারা বলছেন যে এখন যেহেতু অনলাইনে বিভিন্ন কাপড়ের দোকান থেকে তারা ডিজাইনগুলো দেখে দেখে নিজেদের মতো করে বানিয়ে নেওয়ার জন্য তারা এই দোকানগুলোতে আসছেন। এবং যেহেতু তাদের যে ম্যাচিং যেগুলো থাকে, যে সালোয়ার এবং ওড়না এবং জামার যে কাপড়গুলো থাকে, তারা বলছেন যে বিভিন্ন সময় মানের বেশ কিছু হেরফের হয় এবং মানগুলো পছন্দ না হয়। তারা পছন্দ করছেন যে নিজেরা এসে এই চাঁদনী চক থেকে কাটা কাপড়গুলো কিনতে। তো এই যে ভিন্নমত ক্রেতাদের মাঝে এবং বিক্রেতারা কিন্তু আমি দেখেছি যে তারা বেশ অসন্তুষ্ট, কারণ তারা বলছেন যে এখন আর বেশি দিন সময়ও নাই এবং এত বেশি সময় তাদের হাতে নেই যে তারা এখন যে ধরনের মালামাল তুলেছিলেন সেখান থেকে তারা যে ক্ষতিটা পুষিয়ে নিতে পারেন। তো আমি এদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে বিক্রেতারা বলছেন যে সময় নাই, তারপরে তারা প্রত্যাশা করবেন এবং এখনো আশায় বুক বাঁধবেন যে যদি আগামী দিনগুলোতে তাদের বেচা কেনাগুলো একটু জমে ওঠে এবং ক্রেতা বিক্রেতাদের তাদের যে এক ধরনের সম্পর্ক সেখান থেকে তারা যাতে ঠিকঠাক করে তাদের আর্থিক যে ক্ষতিটা সেটা যেন পুষিয়ে নিতে পারেন। তো শফিক, এই ছিল আমার চাঁদনী চক মার্কেট থেকে পাওয়া সর্বশেষ তথ্য। রাজধানীর চাঁদনী চক মার্কেট থেকে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিথি হক। নানা প্রতিকূলতায় রংপুর অঞ্চলের বিখ্যাত হাড়িভাঙা আমের ফলনে এবারও দেখা দিয়েছে বিপর্যয়। আম ব্যবসায়ীরা বাগান কিনে পড়েছেন বিপাকে। বাগান মালিকদের অভিযোগ, সঠিক সময়ে কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ায় এই বিপর্যয়। আর অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে বিষয়টি তাদের জানানো হয়নি। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর অঞ্চলের আমের জন্য বিখ্যাত মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকার আম ব্যবসায়ী আনারুল ইসলাম 8টি আমের বাগান কিনেছেন 19 লাখ টাকায়। এছাড়া পরিচর্যা সহ অন্যান্য আরো খরচ হয়েছে কমপক্ষে 2 লাখ। কিন্তু এবার অতিবৃষ্টি, পোকা আর প্রাকৃতিক দুর্যোগে আমের ফলন দেখে মাথায় হাত উঠেছে তার। একই অবস্থা অন্যান্য ব্যবসায়ীদেরও। আমরা এবার খুবই ক্ষতিগ্রস্ত। আমার হয়তো বা এখানে এবারে অন্তত 8 থেকে 10 লক্ষ টাকা আমাদের ড্যামারে যেতে হবে। 5টা বাগান কিনছি, 5টা বাগান মানে 6 লক্ষের মতন, কিন্তু বাগানে কোনো আম নেই। যে জায়গায় আমি আম বিক্রি করতাম 20 মণ, সে জায়গায় দেখা গেল এবার আম আমার গাছে নাই। এবার অতিবৃষ্টির কারণে আশানুরূপ মুকুল আসেনি বাগানে। পরবর্তীতে ঝড় এবং পোকামাকড়ের কারণে আম ঝরে পড়ায় বাগানগুলো এখন অনেকটাই আমশূন্য। বাগান মালিকরা বলছেন কৃষি বিভাগ যদি তাদেরকে প্রতিকূল আবহাওয়া এবং গাছের পরিচর্যায় সঠিক সময়ে পরামর্শ দিত তবে হয়তো এমনটি হতো না। যেভাবে পরিচর্যা করার কথা আমরা সেটা ততটা জানি না, আমাদেরকে সেভাবে বা ট্রিটমেন্ট বা প্রশিক্ষণও দেওয়া হয় নাই। যারা কৃষি অফিসার আছে তারা আমাদের কাছে কোনোদিন আসেনি বা আমাদের কোনো পরামর্শ দেয়নি। কৃষি বিভাগ এই অভিযোগ অস্বীকার করে বলছে তাদেরকে সঠিক সময়ে না জানালে তারা জানবে কি করে। তারপরও ফলন আশানুরূপ হবে বলে আশাবাদী তারা। 5-6 কৃষকের কার কি সমস্যা আছে এটা তো ওইভাবে আইডেন্টিফাই করা সম্ভব না। যখন যে কৃষি প্রযুক্তির প্রয়োজন সেই কৃষি প্রযুক্তি সেই কৃষককে শেখানো হচ্ছে। কৃষি বিভাগ জেলার 2200 হেক্টর জমির বাগানে 24,000 মেট্রিক টন হাড়িভাঙা আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। নিউ ইয়র্কে প্রবাসী বাঙালি কমিউনিটির মধ্যে রাজস্ব লোপাট এবং করদাতাদের তথ্য চুরির প্রবণতা বেড়েছে। ভুইপোর কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাধ্যমে আয়কর দাখিল করার কারণে এই ধরনের অপকর্ম বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই ধরনের কর ফাঁকির বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে যাচ্ছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRS। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। যুক্তরাষ্ট্রে আয়কর দাখিলের মিথ্যা তথ্য দিয়ে প্রতি বছর সরকারি কোষাগার থেকে 21 বিলিয়ন বা 2100 কোটি মার্কিন ডলার হাতিয়ে নিচ্ছে বেশ কিছু অসাধু সংঘবদ্ধ চক্র। পোয়ায়ের করদাতারা সরকারি সুবিধা হিসেবে প্রদেয় করের আংশিক বছর শেষে ফেরত পান। বেআইনিভাবে এর সুবিধা নিতে অসাধু ব্যক্তিরা মিথ্যা তথ্য দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। বছর শেষে যখন আমরা ট্যাক্স ফাইল করতে চিন্তা ভাবনা করি তখন আমরা সাধারণত কোনো বাঙালি সিপিআই এর কাছে যাই, ইনফরমেশনগুলো সবগুলো এদেরকে সরবরাহ করি, বাট এরা আমাদের সুযোগ নিয়ে যদি কোনো কারসাজি করে সো সেটা আসলে আমরা খুব কষ্ট পাই। এর বিরুদ্ধে এবার সাঁড়াশি অভিযান শুরু করেছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRS। এরই মধ্যে শুরু হওয়া অভিযানে গত 2রা জুন শেখ মাহতাব মিয়া নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তারে $1000 পুরস্কার ঘোষণা করেছে FBI। গত কয়েক বছরে এ ধরনের অসৎ উপায় বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে বাংলাদেশিদের মধ্যে। সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট নয় এমন কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে আয়কর দাখিল করায় করদাতাদের তথ্য চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমাদের ইনফরমেশনগুলো নিয়ে যদি তারা ওই কি বলে যে অন্যভাবে যদি টাকা উঠায় বা কিছু করে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমাদের বাংলাদেশের ভাবমূর্তিতে খুব নষ্ট হয়। ট্যাক্স সংক্রান্ত জালিয়াতির বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই এক্ষেত্রে প্রবাসীদের আরো সতর্ক হওয়ার আহ্বান তাদের। গত 5-7 বছরে এটা আপনি চিন্তাই করতে পারবেন না যে কি পরিমাণ বাড়তেছে। এতে সরকারি তহবিলের বিরাট ক্ষতি হচ্ছে একদিকে, এট দ্য সেম টাইম যাদের আইডেন্টিটি থেফট করে এই টাকাগুলো নিচ্ছে তারাও একটা বিপদের সম্মুখীন হচ্ছে। ট্যাক্স পলিসি সেন্টারের তথ্য মতে সরকারি কোষাগারে 9.5 কোটি করদাতা সহ 2016 সালে আয়কর দাখিল করেছেন 14.5 কোটি আমেরিকান। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। এ গ্রুপে বাঁচা মরার লড়াইয়ে আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আসরের সেমিফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই অজিতের সামনে। আসরে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড অবশ্য চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে রয়েছে বেশ স্বস্তিতে। তবে এই ম্যাচের দিকে বাড়তি নজর রয়েছে টাইগার ভক্তদেরও। ম্যাচে অস্ট্রেলিয়া হারলে নিশ্চিত হবে বাংলাদেশের সেমিফাইনাল। বার্মিংহামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ক্রিকেটীয় লড়াই মানে শুধু একটি ক্রিকেট ম্যাচই নয়, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রাচীনতম লড়াইয়ের প্রদর্শনীয় এটি। আভিজাত্যের ঝনঝনানিতে 22 গজের উইকেটে বাজে যে যুদ্ধের দামামা, সেই ঝাঁজটাই যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এজবাস্টনের বার্মিংহামের আকাশে বাতাসে। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই, তার উপর হারলে, এমনকি ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হলেও আসর থেকে বাদ পড়ার শতভাগ বাস্তবতাকে প্রতিপক্ষ হিসেবে মেনে নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আসর শুরুর আগে থেকেই স্মিথ, ওয়ার্নার, ম্যাক্সওয়েলদের ব্যাটিং ঝলকের পাশাপাশি স্টার্ক, কামিন্সদের গতির ঝলকের দ্বিতীয় ছিল বেশি। যদিও বৃষ্টিকে আশীর্বাদ, অভিশাপ দুটো হিসেবেই মানতে পারে অজিরা, কারণ প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে এই বৃষ্টির বাগড়াতেই হার বাঁচিয়েছিল তারা, আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেই বেরসিক বৃষ্টি জয় বঞ্চিত করেছে তাদের নিজেদেরকেই। অন্যদিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা 2টি ওয়ানডেতে বড় ব্যবধানে জয় পাওয়ায় সবার আগেই আসরের সেমির টিকিট কেটেছে ইংল্যান্ড। বেশ আয়েশি ঢঙে থাকা ইংলিশরা এই ম্যাচটিকে সেমিফাইনালের প্রস্তুতি হিসেবেই নিতে যাচ্ছে, কিন্তু সেই পথে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়াতেই একটু বেশি সতর্ক তারা। এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ের হিসেবে 136টি ম্যাচেই ছিল অজিদের দাপট, তারা জয় পেয়েছে 80টি ম্যাচে। অন্যদিকে ইংলিশদের জয় 51টিতে। ইংল্যান্ডের মাটিতেও অস্ট্রেলিয়া দেখিয়েছে তাদের আধিপত্য। 62 বারের দেখায় 30 ম্যাচে অজিদের জয়ের পাশাপাশি ইংলিশদের জয় 28টি ম্যাচে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দুদলই কিন্তু সমানে সমান, 4 ম্যাচে 2টি করে জয় আছে উভয় দলেরই। সবকিছুকে পাশ কাটিয়ে ম্যাচটি মাশরাফি, সাকিব, মুশফিকদেরও রাখছে প্রতীক্ষায়, কারণ এই ম্যাচে অস্ট্রেলিয়ার হারই টাইগারদের পাইয়ে দিতে পারে স্বপ্নের সেমিফাইনালের টিকিট। তাই আজ যে টাইগার ভক্তরা মনে প্রাণে হয়ে গেছেন 3 লায়ন সমর্থক, সেটি কিন্তু মোটামুটি নিশ্চিত। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাঙামাটির লংগদুতে যুবলীগ কর্মী নয়ন হত্যা মামলার প্রধান আসামি সহ 2 জন খাগড়াছড়ি থেকে গ্রেফতার। মোটরসাইকেল উদ্ধারে তল্লাশি চালাচ্ছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। ঈদকে সামনে রেখে বাড়তি লাভের আশায় দূরপাল্লার জন্য প্রস্তুত করা হচ্ছে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ গাড়ি। নিরাপদে বাড়ি ফেরা নিয়ে সংশয়, সচেতনতা বাড়ানোর পরামর্শ।
জনবলের অভাবে ঈদের আগে অতিরিক্ত বগির যোগান দিতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ। ৮৬টির মধ্যে মেরামত করা হয়েছে ৫০টি। ভূমিহীনদের মাঝে সরকারি খাস জমি বন্টনের নিয়ম থাকলেও নেই বাস্তবায়ন। সুশাসন প্রতিষ্ঠার তাগিদ বিশেষজ্ঞদের। অধিকার নিশ্চিতে কাজ করার দাবি মন্ত্রী। এবং সরবরাহ বাড়লেও রাজধানীর পাইকারি বাজারে এখনো কমেনি চালের দাম। কিছুটা কমেছে আদা, পেঁয়াজ, চিনির, বেড়েছে রসুনের দর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্ট্যাটাস পেজ PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।